আমাদের গাড়িতে ওঠার কথা ছিল গুয়াহাটি স্টেশন থেকে, কিন্তু ঘন্টা দুয়েক আগে আমাদের যে ড্রাইভার যাবে ও বলল কামাখ্যা স্টেশনে নামলে আমাদের সুবিধা হবে। এখন গুয়াহাটি কামাখ্যা স্টেশন থেকে নেবে আমরা এখন শিলংয়ের দিকে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 94 কিলোমিটার। এই 94 কিলোমিটার যেতে মোটামুটি সময় লাগবে 3 ঘন্টা। এখন চলে এসেছি হচ্ছে উমিয়াম লেক। আজকে শিলংয়ে যাওয়ার পথেই আমাদের বেশ কয়েকটা সাইট সিইং আমাদের হবে। উমিয়াম লেক তার মধ্যে। আমরা এখন উমিয়াম লেকে ঢুকেছি। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের এন্ট্রি টিকিট 60 টাকা করে। আচ্ছা, এই যে উমিয়াম লেক, এই উমিয়াম লেক কিন্তু একটা রিজার্ভয়ার, মানে উমিয়াম নদীকে বেস করে 1960-এ মানে 1960-তে এই রিজার্ভয়ারটা তৈরি করা হয়েছিল। আর এই উমিয়াম ড্যাম আর হচ্ছে লেক নিয়ে একটা বিশাল বড় এরিয়া, কিন্তু প্রায় 225 স্কোয়ার কিলোমিটার। মেঘলা আকাশ এখনো রয়েছে, তার মধ্যে দুর্দান্ত লাগছে এই বিশাল জলরাশি। এই উমিয়াম লেকে কিন্তু অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়, যেমন বোটিং তো হয়, সেটা দেখাই যাচ্ছে। এছাড়া রয়েছে কায়াকিং, স্কুটিং, যদিও এখন সেগুলো দেখতে পাচ্ছি না। বোটিং হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আমার পেছনে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই বোটিং কাউন্টার। 1180 টাকা 10 জন জন্য 5 মিনিট। আর একটা রেট রয়েছে 472 টাকা 3 জনের জন্য 5 মিনিট, স্পিড বোটের রেট। আমরা এখন শিলংয়ের ওয়ার্ডস লেকের সামনে। আচ্ছা, এখানে কিন্তু টাইমিংটা বিভিন্ন রকম আছে। মার্চ থেকে অক্টোবর একরকম, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি আর এক ধরনের টাইম, একটু আগে, ঘন্টা দুয়েক আগে। অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা, আর মাইনরদের 5 to 12 ইয়ার্স হচ্ছে 10 টাকা। বিলো 5 ইয়ার্সের টিকিট নেই। ক্রিসমাসের সময় ওয়ার্ডস লেক কিন্তু দারুণ সেজে উঠেছে, চারিদিকে একবারে ঝকমক করছে। আর এই লেকের ধার দিয়ে এত সুন্দর ফুলের বাগান, মানে যেখান থেকে চোখ ফেরানো একেবারে অসম্ভব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওই ব্রিজটার ওপর দিয়ে যাওয়ার তো আমার খুব ইচ্ছা ছিল, কয়েকটা ছবি তোলারও ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া যাবে না। নো এন্ট্রি, নো এন্ট্রি। আচ্ছা, এই লেকের চারপাশে ঘুরতে ঘুরতে লেকের এই হিস্ট্রিটা একটু বলে দিই। এই লেকটা কিন্তু প্ল্যান করেছিলেন স্যার উইলিয়াম ওয়ার্ড। বুঝতেই পাচ্ছেন, ওনার নাম অনুসারেই এই লেকটার নাম এরকম করা হয়েছে। উনি ছিলেন আসামের চিফ কমিশনার। 1894-তে এই কনস্ট্রাকশন তৈরি করেছিলেন এবং ডিজাইন করেছিলেন ফিটজউইলিয়াম থমাস পোলক। স্যার উইলিয়াম ওয়ার্ড তো প্ল্যান তো করেছিলেন, কিন্তু কাজটা শেষ করেছিলেন হচ্ছে কর্নেল হপকিন্স। সকাল থেকেই কিন্তু এই লেক খোলা থাকে। মর্নিং ওয়াকার্স এবং জগার্সরা তখন এখানে ভিড় করেন। 10 টাকা পার পার্সন হিসাবে টিকিট কেটে এখানে আপনিও সকালবেলা আসতে পারেন। উত্তর পূর্ব ভারতে সানসেট হয় খুব তাড়াতাড়ি, সানরাইজ হয় যেরকম খুব তাড়াতাড়ি, সানসেটও হয় তাড়াতাড়ি। তাই আর বেশি না ঘুরে চলে এলাম শিলং শহরের প্রাণকেন্দ্রে। এখানে এসে আগে একটু ভালো করে জমিয়ে খেলাম। শিলংয়ের পুলিশ বাজার এটা। আমরা এখানে একটু আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন চারদিকটা ঘুরে দেখছি। দুর্দান্ত লাগছে, চারিদিক একবারে ক্রিসমাসের আলোয় একবারে ঝলমল করছে।
এই দিকটাও আরো সুন্দর লাগছে, আমি একটু দেখাই। আজ সন্ধে হয়ে গেছে, আর এখন অন্য কোথাও যাব না, সোজা হোটেলে ফিরবো। আজকে আমরা শিলং থেকে বেরোবো। আমরা এখান থেকে আজকে চলে যাব সংপেডং। তবে তার আগে আমরা করব হচ্ছে, এখানে বেশ কয়েকটা ওয়াটারফলস রাস্তায় পড়বে, তার তার সবার আগে করব হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। এটা আমার যাওয়ার খুব ইচ্ছা। অবশ্য বাজছে 7:20, দেখা যাক। ইস্টউড গেস্ট হাউস, এটা হচ্ছে শিলংয়ে আমাদের আস্তানা। আজকে আমরা শিলং ছেড়ে চলে যাব, কিন্তু আবার আমরা চেরাপুঞ্জি থেকে আবার শিলং ফিরবো। তখনও আমাদের এখানেই বুকিং রয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, দ্য লফট রুফটপ রেস্টুরেন্ট। ওখান থেকে আমরা খাবার আনিয়ে নিচ্ছিলাম। সাইট সিইং করে আমরা যখন হোটেলে ঢুকলাম তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তাই জন্যে আমরা আর ওই রুফটপ রেস্টুরেন্টে ডিনার করার রিস্ক নিইনি, রুমেই খাবার আনিয়ে নিচ্ছিলাম। শিলংয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি প্রথমে লাইটলুম ক্যানিয়ন। এর দূরত্ব শিলং থেকে 24 কিলোমিটার, যার যেতে সময় লাগবে আধ ঘন্টা থেকে 35 মিনিট। আর এই ক্যানিয়নে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে, লাইটলুম ক্যানিয়ন। ইস্ট খাসি হিলসে আমরা আছি। লাইটলুম ক্যানিয়নে এসছি, কিন্তু ক্যানিয়নে একটা মেঘ রোদের একটা খেলা চলছে, মেঘলা করে আছে। মাঝে মাঝে রোদ্দুর উঠছে না তা নয়, হ্যাঁ এখন কিন্তু ওই দিকটায় রোদ্দুর উঠেছে, দেখাই ওই দিকটায়। একেবারে নিরাশ করবে না, কিছুটা কিছুটা নিরাশ করবে, পুরোটা নিরাশ করবে না, কি বলো? হ্যাঁ, আমাদের একেবারে নিরাশ করবে না, একটু একটু রোদের ঝিলিক দেখা যাচ্ছে। আর ঠান্ডায় আমরা পুরো কাঁপছি। আর একদম এত মানে এতক্ষণ গাড়ি থেকে নেবে হঠাৎ করে নামলাম, তারপরে এই হাওয়াটা পুরো একদম পুরো কনকন করছে আর কি। বাপরে বাপ, অনেকদিন পরে এরকম ঠান্ডা লাগছে আর কি, সেই মুসৌরির পর। এই পাহাড়ে রোদ্দুর রয়েছে, আর তার উপরে রয়েছে মেঘ, আর এই পাহাড় রয়েছে পুরো মেঘের মধ্যে। এখানে অন্ধকার, ওদিকটায় আলো। এতক্ষণ এখানে আলো ছিল, কিন্তু সেই আলো এখন ঢাকা পড়ে গেছে মেঘে। সূর্যি মামা মেঘে ঢাকা পড়ে গিয়ে এখন ওই পাশে গেছে আলোটা। পাহাড়ের ধার ঘেঁষে এরকম কিন্তু বাঁশের সাঁকো করা আছে। ব্যাপারটা বেশ লোভনীয়, কিন্তু খুব রিস্কিও। আর সাইডে যে বাঁশের রেলিংটা দেওয়া আছে সেখানে কিন্তু একদম সাপোর্ট দেওয়া, হেলান দেওয়া একদম উচিত হবে না, খুব সাবধানে। খুব ভালো দেখলাম লাইটলুম ক্যানিয়ন। মানে এখানে যারা শিলংয়ে সাইট সিইংয়ে, কিন্তু লাইটলুম ক্যানিয়ন একদম অবশ্যই করা উচিত। এত সুন্দর জায়গাটা। ডিসেম্বরের এই আজকে 24 তারিখ, আমরা ভেবেছিলাম যে একদম পরিষ্কার আকাশ পাবো, অনেক দূর পর্যন্ত দেখতে পাবো, কিন্তু তা কিন্তু হলো না। কাল থেকে একটু মেঘ মেঘ করেছিল, আজকে তো বেশ ভালো রকমই মেঘ রয়েছে। দেখা যাক এরপরে আবার যেগুলো আছে সেগুলোতে কি দাঁড়ায়। এবার আমরা চলে এসেছি তিরশি ওয়াটারফলসে। মাত্র 20 টাকা এন্ট্রি ফি, 500 মিটার ট্রেক করতে হবে। সবুজ ঘাসের চাদরে মোড়া পথ, আর তার মধ্যে ছোট সাঁকো পেরিয়ে যখন আমরা পৌঁছালাম এই অনন্য সাধারণ ওয়াটারফলসটাতে, আশেপাশে তখন আর কেউ নেই। নিস্তব্ধ নির্জন পরিবেশকে ভঙ্গ করে ঝলমল করে বয়ে চলেছে এই ঝর্ণা। জোয়াইতে অবস্থিত এই তিরশি ফলসের দূরত্ব শিলং থেকে 56 কিলোমিটার, আর লাইটলুম ক্যানিয়ন থেকে 60 কিলোমিটার। এবার আমরা চলেছি ক্রাংসুরি ওয়াটারফলসের দিকে। তিরশি ফলস থেকে এর দূরত্ব 30 কিলোমিটার, আর শিলং থেকে এর দূরত্ব 84 কিলোমিটার। ক্রাংসুরি ওয়াটারফলসের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে পাহাড়ি পথে বেশ খানিকটা নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। আর সিঁড়ি বেয়ে নিচে নামা যতটা কঠিন,
তার চেয়ে অনেক বেশি কঠিন ওপরে ওঠা, তাই সাথে পর্যাপ্ত জল রাখবেন। ওপরে ওঠার সময় কোকা 30 বা কর্পূর ব্যবহার করতে পারেন। শ্বাসকষ্ট থাকলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। অ্যাডাল্টদের জন্য 50 টাকা, চিলড্রেনদের 30 টাকা পার হেড। লাইফ জ্যাকেট নিলে 100 টাকা এবং বোটিংয়ের জন্যে 200 টাকা প্রতি বোট। এই ওয়াটারফলসের চারিদিকের মনোরম পরিবেশ দেখে মনে হবে আপনি যেন বিদেশে চলে এসেছেন। জল একেবারে নীল, আর পাড়ের দিকে জল একেবারে স্বচ্ছ, নিচের নুড়ি কাঁকড় পাথর সমস্ত কিছুই দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি ওয়াটারফলসের আপার টায়ারে। প্রচণ্ড বেগে যখন জল প্রবাহিত হয় তখন বিভিন্ন পাথরের ওপর দিয়ে যাওয়ার সময় পাথরের যে অংশগুলো অপেক্ষাকৃত নরম থাকে সেই জায়গাতে ক্ষয়টা অনেক বেশি হয়, তখন তৈরি হয় পটহোল। আর ক্রাংসুরি ওয়াটারফলের আপার টায়ারের একটা সাইড পটহোলে ভর্তি। সব মিলিয়ে ক্রাংসুরি ওয়াটারফলস কিন্তু আমাদের দুর্দান্ত লেগেছে। গুড মর্নিং সংপেডং। সংপেডংয়ে কালকে রাত্রিবেলা কিন্তু কিছুই এগুলো বুঝতে পারছিলাম না, কোথায় নদী কোথায় টেন্ট। এখন কিন্তু বেশ ভালোই নদীটা দেখা যাচ্ছে এবং চারিদিকের আবহাওয়া বেশ পরিষ্কার, আকাশও কিন্তু বেশ পরিষ্কার। গতকাল রাতে যখন সংপেডং পৌঁছালাম তখন কিন্তু এই সাসপেনশন ব্রিজটা দেখতে পাইনি। আজ সকালে সাসপেনশন ব্রিজটা দেখেই মনে হচ্ছে কখন আসবো, তাই আমি আর মিহিরদা এখন বেরিয়ে পড়েছি এই সাসপেনশন ব্রিজটা দেখতে। এই সাসপেনশন ব্রিজ কিন্তু উমাঙ্গাট নদীর উপরেই অবস্থিত, মানে সংপেডং পুরোটাই উমাঙ্গাট নদীর তীরেই অবস্থিত, যে নদীটা আমরা ডাউকিতে আজকে দেখতে যাব, বোটিং করব। সংপেডংয়ের অরেলিয়া হোমস্টে কিন্তু একেবারে বেসিক সার্ভিসগুলোই সব পাবেন। টয়লেটে গিজার রয়েছে, টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রুমগুলোও পরিষ্কার, খালি রুমগুলো একটু ছোট। আর একটা কথা বলে রাখার দরকার, শিলং বা চেরাপুঞ্জির মতো কিন্তু এখানে ঠান্ডা নেই। কাল আমরা সন্ধ্যেবেলায় যখন ঢুকলাম তখন জ্যাকেটও গায়ে দিতে হচ্ছিল না, তবে ভোরবেলা বা সকালবেলার দিকে কিন্তু শীত পোশাক লাগবে। সংপেডংয়ের অরেলিয়া হোমস্টের ব্যালকনিতে বসে একটা অলস সকাল কাটাতে মন্দ লাগবে না। হাতে কফি বা চায়ের চুমুক দিতে দিতে ওই দূরে নদী, টেন্টগুলো, নদীর উপরে পাথর, ওপাশে পাহাড়, সব মিলিয়ে দারুণ লাগবে। যদিও আমাদের সে উপায় নেই, আজকে আমরা এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব চেরাপুঞ্জির দিকে, তবে রাস্তায় বেশ কিছু সাইট সিইং করব। আমরা যে অরেলিয়া হোমস্টেতে ছিলাম, ऑरेलिया होमस्टे होच्छे ओनर, तुम्हारा नाम क्या है? रपला। रपला। यहाँ आएंगे तो आपका इनका नंबर मैं शेयर कर दूंगा, तो आप इसको फ़ोन करके आ जाइएगा। कुछ छोटा मोटा प्रॉब्लम है, इलेक्ट्रिसिटी का प्रॉब्लम। कल रात तो बहुत जोर से बारिश हो रहा है, हम भी एक्सपेक्ट नहीं किया था बारिश हो रहा है। बहुत जोर से बारिश बहुत जोर से हो रहा है और हवा, तेज हवा भी आ रहा है, इसलिए थोड़ा इलेक्ट्रिसिटी दिक्कत होता है। लेकिन अगर बारिश नहीं होता है तो मतलब कोई प्रॉब्लम नहीं है। अच्छा अच्छा। हाँ, और हम ठीक समय पे घुस गए अंदर, वरना पूरा भीग जाते। जब रूम पहुंच गया तब बारिश शुरू हुआ। बारिश शुरू हुआ, वरना पूरा भीग जाते। और जिप लाइन भी है इसके ऊपर में, जो रस्सी दिख रहा है ना, हाँ हाँ हाँ, वो जिप लाइन है। अच्छा अच्छा। जिप लाइन का रेट कितना आता है? 500 पर हेड। 500 अप डाउन। अप डाउन, हाँ हाँ। और स्कूबा डाइविंग भी होता है। अच्छा। स्कूबा डाइविंग तो थोड़ा एक्सपेंसिव है, हाँ हाँ, वो तो 3500 लेता है पर हेड। पर हेड। अच्छा, और यहाँ जो बोटिंग होता है उसका क्या रेट है? बोटिंग का रेट तो 600 यहाँ।
600 कितना? मैक्सिमम 4 लोग जा सकता है। अच्छा 4 लोग के लिए 600। 600 अगर 2 लोग 3 लोग भी जाए वो बोट के हिसाब लेता है, मतलब वो 600 ही लेगा। हाँ 600 अच्छा ही अच्छा लेगा। हाँ। और कायाकिंग भी है, कायाकिंग तो 500 पर काया 2 आदमी जा सकता 2 आदमी जा सकते हैं हाँ। है, खाली 2 आदमी। 500 रुपए। स्नोकलिंग भी है। अच्छा। स्नोकलिंग तो जो गॉगल्स पहनता है हाँ, ना, हाँ, हाँ। वहाँ पानी के ऊपर में फ्लोट करेगा और हाँ। सब दिखाई देता है पानी में, पानी के अच्छा, अंदर मछली वगैरह। उसके लिए स्विमिंग जानना जरूरत है? नहीं जरूर नहीं है क्योंकि लाइफ जैकेट है अच्छा और गाइड भी है गाइड इसके भी है। साथ। अच्छा अच्छा वो 500 लेता है। 500 लेते हैं। সংপেডংকে পেছনে ফেলে আমরা এখন চলেছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে তার আগে আমরা বেশ কয়েকটা সাইট সিইং করব। প্রথমেই আমরা চলেছি ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, মৈত্রী দ্বার বলা হয় এই ফ্রেন্ডশিপ গেটকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, 1275 চেকপোস্ট রয়েছে। আর আমরা যে রয়েছি সেটা কিন্তু দাউকি গ্রাম, মেঘালয়ে। আর ওপাশে কিন্তু বাংলাদেশের তামাবিল। এই তামাবিল থেকে বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত যে সিলেট শহর, সেটা কিন্তু এখান থেকে 50 কিলোমিটার, যা যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমার কিন্তু বেশ থ্রিলিং লাগছে। ওপাশে দেখতে পাচ্ছি বাংলাদেশের পর্যটকরা বেড়াতে এসেছেন, এদিকে আমরা এই দেশের বাসিন্দা বাংলাদেশের দিক থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু মেঘালয়া। শিলং এখান থেকে 83 কিলোমিটার। এই আমরা আবার চলে এলাম ইন্ডিয়ার দিকে। ফ্রেন্ডশিপ গেট দাউকি। আমার কাছে কিন্তু এটাই প্রথম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো বাংলাদেশের সাথে বর্ডার থাকলেও আমার এই প্রথম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখা। এইটা হচ্ছে ইন্ডিয়ার গেট আর এইখানে হচ্ছে বাংলাদেশের গেট। আমরা এখন চলে এসেছি ডাউকিতে। এখানে আমাদের বোটিং করব, তার জন্য আমরা যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স সব রয়েছে, এদিকটা ইন্ডিয়া। এই যে এদিকটা সব বাংলাদেশ, এই যে বাংলাদেশি লোকজন সব। এই যে আমরা ফুল ব্যাটালিয়ন আছি এখানে। আমাদের দুটো বোটে 800 টাকা করে পার বোট হিসাবে চার্জ করা হলো, এবং কৃষ্টির জন্য কোনো আলাদা চার্জ ওরা নেয়নি বা কিছু বলেও নি। ওরা দেখেছে যে আন্ডার 10 ইয়ার্স, অতএব ওকে অ্যালাউ করেছে, কোনো অসুবিধা হয়নি। আমরা যে এখন বোটে চেপে ঘুরছি এটা কিন্তু উমাঙ্গাট নদী, আর দাউকি হচ্ছে গ্রামের নাম। আর আমরা সংপেডংয়ে যে ছিলাম সেখানেও যে নদীটা ছিল সেটা কিন্তু এই উমাঙ্গাট নদীরই আর একটা পাশ আর কি, মানে আর একটা তীর। আমরা এখন সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে একেবারে ঘূর্ণির মতো জল আসছে, এবং এখানে বোটটা যাবে। দেখুন এইখানে ওই জলের তোড়েই হচ্ছে বোটটা উল্টো দিকে আবার টার্ন নেবে। ওরা অবশ্যই মাঝিরা রয়েছে সঙ্গে। ডাউকির অপার সৌন্দর্য দেখতে দেখতে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে অবস্থিত এই দাউকি গ্রামটা।
ডাউকি ছাড়তেই এই রাস্তায় দেখুন দেখতে পাচ্ছি কাঁটাতারের এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ। এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে আবার কাঁটাতারও দেওয়া নেই, সেখানে গাড়ি থেকে নেমে অনায়াসে দুপা বাংলাদেশ ঘুরে আসতে পারেন পাসপোর্ট ভিসা ছাড়াই। ডাউকি থেকে মাউলিলংয়ের দূরত্ব কম বেশি 40 কিলোমিটার, যা যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমরা এখন মাউলিলংয়ে এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ তকমা পেয়েছিল হচ্ছে 2005-এ, তো আমরা সেইখানে এখন চলে এসেছি। নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকেল, অর্থাৎ বাইরে থেকে কেউ বেড়াতে এলে তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। এখানকার যারা লোকাল রেসিডেন্ট তারাই একমাত্র গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এই তো এখান দিয়ে বলছে এন্ট্রি পয়েন্ট, এই তো এন্ট্রি পয়েন্ট। এই মাউলিলং কিন্তু মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা গ্রাম। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাসের নানা অনুষ্ঠান চলছে চার্চে, চলুন গিয়ে দেখে আসি। মাউলিলংকে বলা হয় গডস ওন গার্ডেন, সত্যিই তাই। চারিদিক এত সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। আমরা সবাই জানি যে 2003-এ মাউলিলং এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ হিসাবে তকমা পেয়েছিল ডিসকভার ইন্ডিয়ার কাছ থেকে। তারপর থেকে আরও 20 বছর কেটে গেলেও গ্রাম কিন্তু রয়েছে এখনও সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বিষয় হচ্ছে এই গ্রামের লিটারেসি রেট কিন্তু 100%। এই হোমস্টেটা কিন্তু মাউলিলং একদম গ্রামের মধ্যেই, তো আপনারা যদি কেউ আসেন তো এখানে থাকতে পারেন। আমরা আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী এখানে হয়নি থাকা। স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে উপরে উঠলে বাংলাদেশ দেখা যায়। পরিষ্কার আকাশ থাকলে, আজকে পরিষ্কার আকাশই, বাংলাদেশ এখান থেকে দেখা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে তৈরি যে সিঁড়িটা করা রয়েছে, এই সিঁড়িটা কিন্তু 85 ফুট উচ্চতা অবধি গেছে, এবং এই 85 ফুট উচ্চতায় উঠলে বাংলাদেশ দেখা যায়। এখানে এন্ট্রি ফি 50 টাকা। সিঙ্গেল রুট ব্রিজ রিভাই ভিলেজের মধ্যে, মাউলিলংয়ের একদম পাশেই এই সিঙ্গেল রুট ব্রিজ। আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। গাড়ি থেকে নেবে আমরা এখন রিভাই রুট ব্রিজের দিকে। এটা খুব বেশি দূর নয়, 500 মিটার ডাউনওয়ার্ডস ট্রেক করতে হচ্ছে, তাহলেই আমরা পৌঁছে যাব। আর যে স্টেপগুলো করা আছে সেই স্টেপগুলো কিন্তু বেশ ইভেন, রাস্তায় খুব একটা পাথর মানে এলোমেলোভাবে নেই, এবড়ো খেবড়োভাবে নেই। একটা জীবন্ত রুট ব্রিজ তৈরি হয় রাবার ডুমুর গাছ, যার বৈজ্ঞানিক নাম ফিকাস ইলাস্টিকা, সেই গাছের নরম শিকড় দিয়ে। এই শিকড়গুলোকে নদী বা ঝর্ণার ওপর দিয়ে চালনা করা হয়। সময়ের সাথে সাথে শিকড়গুলো বৃদ্ধি পেতে থাকে আর শক্তিশালী হয়ে ওঠে। রাবার ডুমুর গাছ পাহাড়ের খাড়া ঢালে পাথুরে অংশে হওয়ার উপযুক্ত। কয়েকশো বছর অবধি এই লিভিং রুট ব্রিজ কিন্তু চলতে পারে। আসলে গাছ যতদিন সুস্থ থাকে, রুট ব্রিজও স্বাভাবিকভাবেই শক্তপোক্ত থাকে। আর এই শিলংয়ের দক্ষিণ অংশে খাসি আর জয়ন্তিয়া পাহাড়ের অধিবাসীদের সহায়তায় রাবার ডুমুর গাছের বায়বীয় শিকড় দিয়ে রুট ব্রিজ তৈরি করা হয়। বেশ কিছুটা সময় আমরা রিভাই রুট ব্রিজে কাটালাম। সত্যি অবাক হতে হয় যে প্রকৃতি আমাদেরকে কত কি দান করেছে। রাবার ডুমুর গাছের শিকড় দিয়ে যে এত সুন্দর ব্রিজ বানানো যায় তা না দেখলে বিশ্বাস করা যায় না। দিনের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসায় আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এখান থেকে চেরাপুঞ্জির দূরত্ব 80 কিলোমিটার মতন, যা যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর
ওদিককার রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। কাল রাত্রে এসে চেরাপুঞ্জিতে ঢুকেছি, তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমাদের হোমস্টের সামনে, মনিকা হোমস্টেটা পুরোটা একটু দেখিয়ে দিই। মনিকাজ হোমস্টে নাম্বার দেওয়া রয়েছে, যদি মনে করেন চেরাপুঞ্জিতে এখানে থাকবেন তাহলে ফোন করে চলে আসতে পারেন। আজকে চেরাপুঞ্জিতে একদম ব্রাইট সানশাইন, খুব সুন্দর সাজানো গোছানো চারিদিক, প্রচুর ফুলের গাছ রয়েছে। সহরা চেরাপুঞ্জির অফিসিয়াল নাম, আসলে ব্রিটিশরা চেরা বলতো, আর তারপর থেকে নাম হয়ে গিয়েছিল চেরাপুঞ্জি, যার অর্থ কমলা লেবুর দেশ। ছোট একটা শহর এই চেরাপুঞ্জি, যা ওয়ান অফ দ্য ওয়েটেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সারা বছর এখানে বৃষ্টি পড়ে। চেরাপুঞ্জির রেন ফরেস্ট জুড়ে নানা রকম রেপটাইল আর অ্যাম্ফিবিয়ানদের বাসস্থান, যেমন ধরুন ওল্ফ স্নেক, ফ্লাইং লিজার্ড, মালাবার পিট ভাইপার, ইন্ডিয়ান টোড, ব্রোঞ্জ ফ্রগ ইত্যাদি। চেরাপুঞ্জি পূর্ব খাসি হিল জেলায় অবস্থিত, আর রাজধানী শিলং থেকে এর দূরত্ব 54 কিলোমিটার। এখন আরোয়া কেভের সামনে চেরাপুঞ্জির সাইট সিইং এ বেরিয়েছি। এটাই আমাদের ফার্স্ট স্পট আজকে, আরোয়া কেভ। পার্কিং থেকে আরোয়া কেভের এন্ট্রি অবধি পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে রাগ ট্রেল মানে এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা, আর একটা হচ্ছে প্লেজেন্ট ওয়াক। তো আমরা প্লেজেন্ট ওয়াকের রাস্তা দিয়েই যাচ্ছি, 15 to 20 মিনিটস সময় লাগবে। এন্ট্রি টিকিট কেটে এখন আমরা এগোচ্ছি হচ্ছে আরোয়া কেভের দিকে। আরোয়া কেভে হচ্ছে 50 টাকা অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের হচ্ছে 10 টাকা। Way to cave. এই যে জল পড়ছে, দেখে সাবধানে নামো গাইস, তোমরা সবাই সাবধানে নামবে। হ্যালো, এই জল পড়ছে গায়ে। No smoking. সিঁড়িতে জল আছে, সাবধানে নামবে সবাই। হ্যাঁ, ওই যে উপর থেকে জল পড়ছে। আরোয়া কেভের ভেতরের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, আর এই কেভের মধ্যে প্রচুর ফসিলস রয়েছে। আর তাছাড়া এই কেভকে বলা হয় ক্রাস্টাসিয়ান কেভস। ক্রাস্টাসিয়ান এক ধরনের জলজ অ্যানিম্যাল, যারা হচ্ছে নদীর মানে কম স্রোতের মধ্যে থাকতে, মানে যেখানে স্লো ফ্লো অফ স্ট্রিম সেখানে থাকতে পছন্দ করে, আর যেখানে অর্গ্যানিক মেটেরিয়াল থাকে, আর হচ্ছে নিচে প্রচুর বালি থাকে, যেরকম গলদা চিংড়ি বা শুধু চিংড়ি, কাঁকড়া, এগুলো সবই হচ্ছে ওই ক্রাস্টাসিয়ান অ্যানিমালস। আর রয়েছে লাইমস্টোন ফর্মেশন তো রয়েছে, আর জায়গায় জায়গায় রয়েছে হচ্ছে স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইটের বিভিন্ন ফর্মেশন। আমরা ভেবেছিলাম এইসব কেভগুলোর মধ্যে হয়তো জল জমে থাকবে বা খুব অপ্রশস্ত, কিন্তু আরোয়া কেভ কিন্তু মোটেই তা নয়। আরোয়া কেভের ভেতরে অনেকটাই জায়গা রয়েছে, সেরকম জলটলও নেই, তবে একটা মেজ রয়েছে, মানে কোথাও দেখা যাচ্ছে যে অনেকটা উঁচুতে সিলিং, হঠাৎ করেই একেবারে চলে আসছে যে মাথার ওপরে, তখন মাথা নিচু করে না গেলে কিন্তু যাওয়া যাচ্ছে না। পথ গিয়েছে বেঁকে। বেশ অনেকটাই বড় জায়গা আর কি, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে, মানে হেঁটে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। আমরা যেটা শুনছিলাম যে অনেক জায়গায় হামাগুড়ি দিয়ে যেতে হয়, কিন্তু সেরকম কিন্তু নেই। আজ 26শে ডিসেম্বর, তাই আমাদের হয়তো আসতে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। বর্ষাকালে হয়তো এই কেভের মধ্যে জল থাকে, তখন হয়তো আসা যায় না।
আমরা যে সময় এসেছি এই সময়টা হচ্ছে এই কেভ দেখার জন্য একদম আইডিয়াল টাইম। ভালো কেপটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর অভিজ্ঞতা। গোড়া কেপে আমি যেতে পারিনি। কেভ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ল্যান্ডসিনা হিলের ভিউ পয়েন্টে। এখান থেকে দুর্দান্ত লাগছে চারিদিকের ভ্যালিটাকে। বসার জায়গা করা আছে, দুদণ্ড শান্তিতে নিরিবিলিতে বসে প্রকৃতিকে উপভোগ করার মতো এত সুন্দর জায়গা পৃথিবীতে খুব কমই আছে। আর ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফলস। যখন আমরা কেভের দিকে এগোচ্ছিলাম ওই ওয়াটারফলসের আওয়াজটাই হাওয়ার সাথে উড়ে আসছিল। আরোয়া কেভ থেকে বেরিয়ে আমরা এখন চলেছি নওকালিকাই ফলসের দিকে। চেরাপুঞ্জি ভ্রমণের একটা অন্যতম সেরা ডেস্টিনেশন হচ্ছে এই নওকালিকাই ফলস। নওকালিকাই ফলস যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত। পাহাড়ের গা বেয়ে কখনো আমরা ওপরে উঠছি, কখনো নিচে নামছি, আর চারপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত ভ্যালি। চলে এসে হচ্ছে নওকালিকাই ফলসের সামনে। এন্ট্রি ফি 50 টাকা করে অ্যাডাল্ট আর 20 টাকা করে বাচ্চাদের জন্য। নওকালিকাই ফলস। আর এইমাত্র বৌদি জানিয়েছে যে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস এটা। নওকালিকাই ফলস। কালিকাই ওয়াটারফলসের উচ্চতা 1115 ফুট বা 340 মিটার। নওকালিকাই অর্থাৎ কালিকাইয়ের লাফ। কালিকাই একজন ভদ্রমহিলা যার প্রথম স্বামী মারা যাওয়ার পরে উনি দ্বিতীয় বিবাহ করেছিলেন। প্রথম স্বামীর থেকে ওনার যে কন্যা ছিল সেই কন্যাকে উনি এতই ভালোবাসতেন যে দ্বিতীয় স্বামী খুব ঈর্ষান্বিত হয়ে পড়েছিল এবং একদিন কালিকাইয়ের অনুপস্থিতিতে সেই কন্যাকে হত্যা করেন ওই দ্বিতীয় স্বামী। কালিকাই যখন বাড়ি ফিরে সমস্তটা জানতে পারেন তখন রাগে দুঃখে কষ্টে একটি জলপ্রপাত তৈরি করে নিচের পুলের মধ্যে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন। চেরাপুঞ্জিতে কিন্তু অনেক রকমের মশলাপাতির চাষ হয় আর সবই কিন্তু অর্গ্যানিক। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা হলুদ, এগুলো কিন্তু সবই দারচিনি, এগুলোই গোটা গোটা গাছ থেকে নিয়ে এসছে, সেগুলোকেই ভেঙে ভেঙে এখানে প্যাকেট করে রাখা আছে। আর এছাড়া লবঙ্গ রয়েছে, মধু রয়েছে, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের আচার। এত রকমের যে আচার হতে পারে সেটা এখানে না এলে বোধহয় জানতে পারতাম না। তো এছাড়া অনেক গিফট আইটেমস রয়েছে। এখানকার বিশেষ কিছু খাসি সম্প্রদায়ের যে বিভিন্ন বাদ্যযন্ত্র বা এখানকার স্পেশাল কিছু আইটেমও এখানে পাওয়া যায়। দাম দস্তুর করে নেবেন তাহলে রিজনেবল প্রাইসে পাবেন। আমরা রিওয়াই রুট ব্রিজের ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু সেখানে তুলনায় এখানে কিন্তু দামটা অনেকটাই কম। নওকালিকাই ওয়াটারফলস দেখতে কিন্তু খুব ভালো লাগলো। অনেক উপর থেকে জলটা পড়ে যেখানে জমে আছে সেখানে একেবারে নীল জল ভর্তি। অনেকে ট্রেক করে ওই নিচ অব্দিও যেতে পারেন। চলে এলাম মৌসুমাই কেভ দেখতে। এখানে পার্কিং চার্জ রয়েছে 50 টাকা। আমরা এখন মৌসুমাই কেভে লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি মৌসুমাই কেভ দেখতে। চলুন দেখা যাক মৌসুমাই কেভ। কেভে প্রবেশ করার আগেই আমাদের মন একেবারে খুশিতে ভরে উঠল। তখন চলছে ওখানে লাইভ পারফরমেন্স আর সমস্ত টুরিস্টরা সেই গানের তালে তালে পা মিলিয়েছেন। আমাদের দেশের দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম যে গুহাগুলো আছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ে কম বেশি 1000টা গুহা খুঁজে পাওয়া গেছে।
যদিও আমরা এখন যে গুহাটায় যাচ্ছি মানে মৌসুমাই কেভ, সেই কেভের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, দৈর্ঘ্য মাত্র 150 মিটার। আসলে গুহাটা আরও অনেক বড়, কিন্তু 150 মিটারই ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে, বাকিটা খোলা নেই। এই কেভের ভেতরেও স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট ফরমেশন রয়েছে, এছাড়া রয়েছে প্রচুর ফসিলস। মাথা নিচু কর, মাথা নিচু কর। হ্যাঁ, এবারে মাথা ওঠা। চলো। আরোয়া কেভের মতো দৈর্ঘ্য অতটা বেশি নয়, কিন্তু এই কেভের মধ্যে ঢুকতে গেলে বয়স্কদের কিন্তু খুব সাবধানে যেতে হবে। কয়েকটা জায়গা কিন্তু খুবই ন্যারো এবং সেখানে প্রায় হামাগুড়ি দিয়ে বসে পেরোতে হচ্ছে। চলো চলো, তুমি এমন করছো মানে পুরো ফাঁকা হয়ে গেছে। এটাকে ইকো পার্ক ভেবে। ইকো পার্ক, ইকো পার্ক। বৃষ্টি তো মৌসুমাই কেভে ইকো পার্ক খুঁজে পেয়ে গেল। মৌসুমাই কেভের ভেতরে খুব ন্যারো স্পেস, চারিদিকেই আমরা দাঁড়িয়ে আছি, মাঝখানে একটা জায়গায়, সামনেও অনেক লোক রয়েছে। আর এই যে আমাদের ফুল পার্টি আসছে। হ্যাঁ, সেভেন সিস্টার ওয়াটারফলসের সরু দুই সিস্টার রয়েছে। শুরু হয়ে জল পড়ছে, তাদেরকে দেখা গেছে। আর সবাই রাগ করেছে, বেরোবে না বলে, সেই ঠান্ডায় বেরোবে না। আর ওই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে, ওটা কিন্তু সূর্য নয়, চাঁদ। আর সানসেট হচ্ছে আমাদের অপোজিটে, এই সাইডে সানসেট হচ্ছে। কি সুন্দর দৃশ্য, একদিকে সানসেট হচ্ছে, একদিকে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটা বেশ প্রমিনেন্ট আর কি, মানে একদম চকচক করছে। আবার আকাশটাও কি সুন্দর। হ্যাঁ, আকাশটা পুরো লাল হয়ে রয়েছে। আর এই জায়গাটা এরকম ওয়েভ কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সিনারিতে যেমন দেখি সেরকম লাগছে। আজ মেঘালয়ে আমাদের পঞ্চম দিন। আজকে চেরাপুঞ্জি থেকে বেরিয়ে আমরা বেশ কিছু সাইট সিইং করতে করতে পৌঁছে যাব শিলং। আমাদের আজকের প্রথম স্পট ওয়াকাবা ফলস। এন্ট্রি ফি 20 টাকা। ডিসেম্বরের 27 তারিখ আজ। সেখানে জলধারা কিন্তু খুবই সরু হয়ে এসেছে, তবে প্রায় 170 থেকে 190 মিটার উচ্চতা থেকে জলধারা নেমে আসছে নিচে। জুলাই থেকে সেপ্টেম্বর এই ওয়াটারফলস দেখার আদর্শ সময়। আর ওই যে ওপরে যেখান থেকে জলধারা নিচে নেমে আসছে, ওখানেও পৌঁছে যাওয়া যায় পাহাড়ি পথে ট্রেক করে। ওয়াকাবা ফলসে অনেক দূরে ফলসটা, আর একদম সরু ধারা বইছে একই, তো তাই জন্যে আসবে শীতকালে, তাহলে আবার বেশি ধারা চাইবে, তাহলে কি আর হবে? হ্যাঁ, বর্ষাকালে এলে তো ভোরে জল পড়তো, সেটা তো স্বাভাবিক, ঢুকতে পারতে না। হ্যাঁ হ্যাঁ, অনেক সবকিছুরই একটা ইয়ে আছে আর কি। সংপেডংয়ে আমরা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু চেরাপুঞ্জিতে এসে এত সুন্দর চকচকে আবহাওয়া পেয়েছি। আর এখানে আকাশের রংটা যেন একটু বেশি রকমই নীল, আর সাদা মেঘগুলো একেবারে পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে।
যাই হোক, চেরাপুঞ্জি থেকে ফুরফুরে মেজাজে বেরিয়ে ওয়াকাবা ফলস দেখার পরে মনটা একটু খারাপই হয়েছিল। তবে এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ওই ওয়াকাবা ফলসের সরু ধারাকে ভুলিয়ে দিতে পারবে আশা করছি। গার্ডেন অফ কেভস 2.5 হেক্টর এরিয়া জুড়ে এই পার্ক তৈরি, যাতে কেভের সাথে সাথে আছে ওয়াটারফলস, সবুজ বনাঞ্চল, ব্যাম্বু ব্রিজ সহ আরও অনেক কিছু। এখানের এন্ট্রি ফি 100 টাকা ফর অ্যাডাল্ট, 50 টাকা ফর বিলো 12 ইয়ার্স। ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম এবং ফটোশ্যুটের জন্য এক্সট্রা চার্জ পেয়েবল। পালং সিয়াম মুকুল সাংমা। গার্ডেন অফ কেভসের মধ্যে মোট 12টা স্পট রয়েছে। তার মধ্যে প্রথম স্পট পালং সিএম, অর্থাৎ দ্য কিংস কেভ। হিস্টোরিক এজে একবার এক ট্রাইবাল চিফ এখানে রেস্ট নিয়েছিলেন, তারই নামানুসারে এই জায়গার নাম দ্য কিংস কেভ, পালং সিএম। এইখানে ঘুমিয়েছিল ট্রাইবাল। স্পট ওয়ান। স্পট ওয়ান। ওই যে বালিশ। কোথায় বালিশ? মানে ওটা উঁচু মতো করা আছে পাথরে, ওটাই বালিশ। ওই যে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি সামনেটাই যাবো। এখানে আমার মস্ত রাখো। টাং চিমাই, বাপরে কি কঠিন কঠিন নাম। 2019 সালে পার্ক কমিটির দ্বারা এই কেভটাকে ডিসকভার করা হয়েছিল। মূলত স্যান্ডস্টোন আর ক্লে দিয়ে তৈরি এই কেভটা। ভেতরে জলধারা রয়েছে, টপস টপস করে জল পড়ছে। তবে যেহেতু স্যান্ডস্টোন আর ক্লে দিয়ে তৈরি, খুব বেশি স্লিপারি নয়, তবে সাবধানে যেতে হবে, জুতো টুতো ভিজে যেতে পারে কিন্তু। এটাও আবার মাথা নিচু করে আসা। Spot number is রুট ওয়াটারফল। দেখি রুট ওয়াটারফল রুট ওয়াটারফলস। মানে গাছের রুটগুলো এমন ভাবে ঝুলছে মনে হয় ওটা ওয়াটারফল। ও সেই রুটগুলো দিয়ে জল পড়ছে। হ্যাঁ। কাম অন গাইস, এই গাছের রুটটা দিয়ে জলটা গড়িয়ে এসে ওয়াটারফলস হয়েছে আর কি, তাই জন্য এটার নাম হচ্ছে রুট ফলস। এবার হচ্ছে স্পট নাম্বার 6, সাইদুম লোয়াই। লোয়াই মৌমাছি এই ওয়াটারফলসের পাথরের খাঁজে মৌচাক বানাতো, আর সেখানে যে মধু পাওয়া যেত সেটাই হচ্ছে তাই জন্যে এই ওয়াটারফলসের নাম লোয়াই ফলস। টুয়ার্ডস স্পট নাম্বার 6, এটাও একটা ওয়াটারফলস। এটা গার্ডেন অফ কেভসের উচ্চতম ওয়াটারফলস। আমরা এখন এগিয়ে চলেছি স্পট নাম্বার 7 এর দিকে, শাইদ আজদাদ। এটাও আর একটা ওয়াটারফলস, তবে আগের ওয়াটারফলসটার মতো হাইটটা এত বেশি নয়, তবে চওড়া হবে বলে মনে হচ্ছে। চলুন দেখা যাক।
গার্ডেন অফ টিপসের স্পট নাম্বার 7 এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। পিছনেই হচ্ছে ওয়াটারফল, আর এখানে বেশ ভালো জল আছে। স্পট নাম্বার 8, এখানে একটা স্টোন রয়েছে যেখানে বেবি ইন দ্য মাদার্স ওম্বের অবয়ব। এই যে দেখো, আমরা এখন চলে এসেছি স্পট 9 and 10 দুয়াইয়ের কাছে। স্পট 9 হচ্ছে একটা বাম্বু ব্রিজ, যেটা বেশ লম্বা এবং নিচ দিয়ে জলধারা বয়ে চলেছে। এখন অবশ্য সেই নদীতে জল নেই, কিন্তু বর্ষায় এলে বেশ ভালো রকম জল পাওয়া যায়। আর স্পট নাম্বার 10 হলো পাথরের মধ্য দিয়ে বয়ে আসা একটা জলধারা, যেটা কিনা পিওরেস্ট অ্যান্ড সুইটেস্ট ওয়াটার ইন দ্য রিজিয়ন বলে মনে করা হয়। এবং স্থানীয় মানুষজন বিশ্বাস করেন কোনো অসুস্থতার সময় এই জল পান করলে অসুখ নিরাময় হতে পারে। এখানে 100 টাকা করে ব্যাম্বু কন্টেনার পাওয়া যাচ্ছে, যে কন্টেনারে করে আপনি এই মেডিসিনাল ওয়াটার কিন্তু নিয়ে আসতে পারেন আপনার সাথে। এবার আমরা চলে এলাম মডক ডিম্পিম ভ্যালি। মডক ডিম্পিম ভ্যালি এমন একটা সুন্দর জায়গা যেখানে সবুজ পাহাড় এসে মেশে সবুজ পাহাড়ে। চলে এলাম খাসি অ্যাটায়ার ট্রাই করার জন্য। আমাদের 3 কন্যা আর আমার মিসেস খাসি অ্যাটায়ারে সেজে উঠল। চার্জেস 100 টাকা পার হেড, আর যদি ওনাদের ক্যামেরায় তোলা ছবি আপনি পেতে চান তাহলে আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। চেরাপুঞ্জি থেকে শিলংয়ের পথে শিলং ঢোকার 10 কিলোমিটার মতো আগে পড়ে এলিফ্যান্ট ফলস। আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি 100 টাকা পার হেড, অ্যাডাল্ট এবং চাইল্ড প্রত্যেকেরই 100 টাকা। এলিফ্যান্ট ফলসের পাশেও খাসি অ্যাটায়ার ট্রাই করার কিন্তু জায়গা রয়েছে, মোটামুটি চার্জেস একই রকম। আমরা শেষ বেলায় এখন এসে পৌঁছেছি হচ্ছে শিলং ঢোকার মুখে এলিফ্যান্ট ফলস। কা শাইদ লাই পাটেং খসিউ, এটাই হচ্ছে খাসি ভাষায় এলিফ্যান্ট ফলসের আসল নাম, যার অর্থ দ্য 3 স্টেপ ওয়াটারফল। 3টে স্টেপ রয়েছে এই ওয়াটারফলসে, এটা হচ্ছে তার প্রথম স্টেপ। ব্রিটিশ যুগে কোনো একদিন ওয়াটারফলসের কাছে এক প্রকাণ্ড পাথর দেখতে পাওয়া যায় যা হাতির মতো দেখতে, সেই থেকে এই ওয়াটারফলসের নাম হয় এলিফ্যান্ট ফলস। ডান দিকে মানে এটা হচ্ছে সেকেন্ড ফলস, আর ঠিক পেছনে হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড ফলসটা। থার্ড ফেজটা হচ্ছে আমার ঠিক পেছনে। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সোজা হোটেল, কিন্তু এই ক্রিসমাসের সন্ধেগুলোতে পুলিশ বাজার আরও একবার দেখতে খুব ইচ্ছা করলো, তাই সোজা চলে এলাম পুলিশ বাজার।